ড্রাইভিং সিটে থাকা লোকটাকে ভয় কলিজা শুকিয়ে এলো আমার। এই মানুষটাকে আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে লোকটা। সাদা শার্ট, ব্লু কোট, ব্লু প্যান্ট, চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ে আছে, সেই মায়া ধরানো চোখ আর মুখে মাস্ক। ইনি কি ডক্টর রাহান? না, তা কি করে হবে? ডক্টর রাহানের চোখের মনির রং কালো, আর এই লোকের মনির রং নীল বর্ণের। আমি কাপা কাপা গলায় বলে উঠলাম, ককে আপনি? লোকটা কিছুটা হেসে বলে উঠলেন, সিরিয়াসলি নিশাপাখি, আমায় চিনতে পারছ না? তবে আমার ধারণায় ঠিক। আমি পাক্কা 6 দিন পর তোমার সাথে দেখা করতে এলাম, আর তুমি দেখো আমায় চিনতেই পারলে না। দ্যাটস নট ফেয়ার। বাই দ্য ওয়ে, যখন চিনতে পারলে না তখন চিনিয়ে দিই বরং, আমি তোমার সেই সাইকো লাভার আয়াশ রায়হান। লোকটার কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। ভয় গলা শুকিয়ে এলো আমার। আর কোনো কিছু না ভেবেই তাড়াহুড়ো করে গাড়ি থেকে উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা সফল হলাম না। আয়াশ আমার হাত ধরে সজোরে টান দিতেই উনার বাহুতে লেপ্টে গেলাম আমি। সাথে সাথে আয়াশ গাড়ির দরজা লাগিয়ে দিলেন আর পুরো লক করে দিলেন। আমি রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, হোয়াট দ্য হেল! দেখুন, আমার সাথে আপনার দেখাটা অ্যাক্সিডেন্টলি। ঠিক সেদিন থেকে আপনি আমার পিছে পড়েছেন। এমন করলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করব। আমার কথায় যেন মন খুলে হেসে উঠলেন আয়াশ। আমি যেন অবাকের চরম সীমায়। কোনোমতে যেন নিজের হাসি থামিয়ে তিনি বলে উঠলেন, হুমম, অবশ্যই করবে কমপ্লেন। বাট কি জানো তো, তোমার কথা কেউ বিশ্বাসই করবে না। সবাই আজকাল টাকা চেনে, শুধু টাকা। পুলিশও সেদিকে দিয়ে কম যায় না। আমি বিরক্তি নিয়ে বলে উঠলাম, হ্যাঁ, টাকায় তো। টাকা দিয়ে সবকিছু কিনতে পারেন। কিন্তু আমাকে আমার মতো থাকতে দিন, নয়তো আমি জানালা দিয়ে বাইরে ঝাঁপ দেব বলে দিলাম। থ্রেট দিচ্ছ বুঝি? নো প্রবলেম। আয়াশ কখনো এসবে ভয়টয় পায় না। লুক। কথাটা বলে জানালার দিকে ইশারা করলেন উনি। আমি সেদিকে তাকাতেই দেখলাম জানালার কাঁচগুলো লেগে গেল নিমিষেই। এই মুহূর্তে পালানোর কোনো রাস্তা নেই আমার। আমি ভয় ঠান্ডা হয়ে যাচ্ছি। ছলছল নয়নে আয়াশের দিকে তাকালাম। তারপর কাঁদো কাঁদো গলায় বললাম, লেট মি গো প্লিজ। আমার কথায় আয়াশ যেন সন্তুষ্ট হলেন না। উনি এগিয়ে আসতে লাগলেন আমার দিকে। আমার সিটে দুটো হাত রাখলেন উনি। আমি ভয় খানিকটা পিছনে সরে গেলেন। কিন্তু সমস্যা হচ্ছে, আর পিছনে যাওয়ার জায়গা নেই। ওদিকে ক্রমশ উনি এগিয়ে আসছেন আমার দিকে। জানালার কাচের সাথে মাথা ঠেকিয়ে চোখমুখ ভয় বন্ধ করে ফেললাম আমি। নিজের হাতজোড়ায় স্পর্শ পেয়ে চোখ খুললাম। আয়াশ আমার ওড়না দিয়ে আমার হাতজোড়া বাঁধছেন শক্ত করে। আমি ছোটাছুটি শুরু করলাম। উনি আমার ঠোঁটে আঙ্গুল রেখে বললেন, হুশস, একদম চুপ। বেশি ছোটাছুটি করো না। আমার মায়াবিনীর কোনো ক্ষতি করব না আমি। শুধু তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে প্রিয়তমা। লজ্জায় মাথা গরম হয়ে যাচ্ছে আমার। এতক্ষণে নাক মুখেও হয়তো লজ্জার বলিরেখা দেখা দিয়েছে। এই বলে গাড়ি স্টার্ট দিলেন উনি। আমি চিৎকার করে বলতে শুরু করলাম, চাই না আপনার থেকে আমার কোনো সারপ্রাইজ। নামিয়ে দিন আমাকে। আমি কোনো অচেনা কারো সাথে যেতে চাই না। আমি কথা শুনে কপালে ভাঁজ পড়ল উনার। বুঝতে পারলাম আমি কথাগুলো উনার পছন্দ হচ্ছে না। উনি গম্ভীর কণ্ঠে বললেন, চুপ করতে বলেছি তোমায়। বেশি কথা বললে মুখ বন্ধ করার ব্যবস্থাও আছে আমার কাছে। এবার আয়াশের কথাগুলো শুনে পুরোপুরি দমে গেলাম আমি।
চোখ বড় বড় করে উনার দিকে চেয়ে রইলাম। মুখ বন্ধ করার ব্যবস্থা বলতে যে ভালো কোনো ব্যবস্থা বুঝায়নি সেটা বেশ ভালো করে বুঝতে পারছি। এই মুহূর্তে চিৎকার চেঁচামেচি করলে হয়তো নিমিষেই জব্দ হয়ে যাব আমি। তাই অগত্যা নিজের মুখ ফুলিয়ে বসে থাকলাম। জানি না ভবিষ্যতে কি হবে আমার সাথে। ভেবেছিলাম এই লোকটা আমার জীবন থেকে বিদায় নিয়েছে, কিন্তু ভুল ভেবেছিলাম আমি। উনি আবারও বলে উঠলেন, বাহ, লজ্জায় রাঙা হয়ে তোমার মুখে সমস্ত মায়া স্পষ্টভাবে ফুটে উঠেছে। লাইক এ স্ট্রবেরি। ইউ নো হোয়াট, আই লাইক স্ট্রবেরি। সো বেশি লোভ দেখিও না মায়াবিনী। হুট করে কামড় দিয়ে বসলে কিন্তু সামলাতে পারবে। উনার কথা শুনে বিষম খেলাম আমি। কি অসভ্য কথাবার্তা লোকটার। মাস্কের নিচ দিয়ে যে উনি মিটিমিটি হাসছেন সেটা বেশ বুঝতে পারছি। চুপচাপ বাঁকা চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলাম উনাকে। পুরো মুখ তো দেখতে পারছি না, যতটুকু পেরেছি তাতে ওই ডক্টর রাহানের মতো লাগছে। শুধু চোখের জন্য দুজনের মাঝে ফারাক এসেছে। আচ্ছা, এরা আবার মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাইটাই না তো? কথাটা মাথায় আসতেই আমি ভ্যাবলাকান্তের মতো প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার কি কোনো যমজ ভাই ছিল যাকে আপনি মেলায় হারিয়ে ফেলেছেন? আমার প্রশ্নের সাথে সাথে গাড়িতে ব্রেক কষলেন উনি। সাথে সাথে আমার মাথা গাড়ির সাথে ধাক্কা খাওয়ার আগে আমার মাথার আগে নিজের হাত রাখলেন। উনার হাতের কারণে মাথায় বাড়ি লাগল না আমার। উনি আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে ওঠে, এই প্রশ্ন কোথায় থেকে পেলে তুমি? আমি একা বড় হয়েছি, কোনো ভাইবোন নেই আমার, তাই এসব ডাফার কোয়েশ্চন না করলেই ভালো হয়। কথা শেষ হতেই আমার সিটবেল্ট বেঁধে দিলেন আয়াস। আমি আর কিছু বললাম না, বলে লাভ নেই। চুপচাপ ভয় ভয় এক অজানা গন্তব্যের দিকে যাচ্ছি আমি। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে থামল একটা বেশ বর্ষর বাংলোর সামনে। বাংলোটা কেমন জানি অদ্ভুত সুন্দর, পুরনো ডিজাইন হলেও দেখতে বেশ। বাংলোর দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছি আমি। একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, উনি আমায় এখানে কেন এনেছেন? আবার কোনো খারাপ উদ্দেশ্য? না, হয়তো আমি একটু বেশিই ভাবছি। খারাপ উদ্দেশ্য থাকলে নিশ্চয় আয়াস সেদিনই উদ্দেশ্য সফল করতে পারতেন, যেদিন প্রথম উনার সাথে দেখা হয়েছিল। আর উনার বুকে ঢলে পড়েছিলাম আমি। সন্ধ্যা হয়ে এসেছে, আশেপাশে কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। আয়াস গাড়ি থেকে বেরিয়ে দরজা খুলতেই আমি ঝট করে প্রশ্ন করলাম, এটা কোথায় নিয়ে এলেন আমাকে? আয়াস পকেট থেকে একটা লাল রঙের কাপড় বের করে ভারী গলায় বললেন, এটা হচ্ছে আমার বাংলো। আমার সো কল্ড বাবার থেকে পেয়েছিলাম গিফট হিসেবে। হোয়াটেভার, এসব জেনে কাজ নেই তোমার। এখন নিজের কথার ঝুড়ি বন্ধ রাখলে ভালো হয়। কথাগুলো শেষ হতে না হতেই আমার চোখে লাল কাপড় বাঁধতে শুরু করলেন উনি। আমি ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, আরে আরে, আমার চোখ বাঁধছেন কেন? খুলুন চোখ। এবার উনি আমাকে ধমক দিয়ে বলে উঠলেন, শাট আপ। তুমি কি 1 মিনিটও চুপ করে থাকতে পারো না? এবার যদি আর একটাও ওয়ার্ড তোমার মুখ থেকে বের হয়েছে তো আই সোয়ের আমি এমন ব্যবস্থা করব কথা বলার মতো অবস্থায় থাকবে না তুমি। উনার কথা শুনে এবার মুখে তালা মারলাম আমি। এবার কথা বললে নির্ঘাত কিছু একটা করে বসবেন, তাই চুপ থাকায় বেটার মনে করছি। তাই আর কোনো কথা বললাম না আমি। নিজের কোমরে ঠান্ডা স্পর্শ পেলাম। কিছু বলতে গিয়েও বললাম না। এবার আমি অনুভব করলাম আয়াস আমাকে কোলে নিয়েছে। হাত পা ছোটাছুটি করতে গিয়েও থেমে গেলাম আমি। খুব খারাপ লাগছে না আয়াসের আশেপাশে থাকতে। এক অদ্ভুত অস্থিরতা যেন কড়া নাড়িয়ে উঠছে। এই অনুভূতি কি শুধুই আকর্ষণ নাকি অন্য কিছু? আনিশাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করল আয়াস।
আনিশার চুপচাপ থাকা দেখে মুচকি হাসি দিল সে। বাগান পেরিয়ে বাংলোর ভিতর প্রবেশ করল সে। কিছুক্ষণ পর আয়াস আমাকে নামিয়ে দিলেন কোল থেকে। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমার হাত বেঁধে রাখায় আমি নিজের চোখ থেকে বেঁধে রাখা কাপড় সরাতেও পারছি না। বড্ড অস্বস্তি হচ্ছে আমার। এই প্রথম আমি কোনো ছেলের এতটা কাছে এসেছি। হয়তো তার জন্যই অস্থিরতা কাজ করছে আমার। হুট করে মনে হলো আমার গালে কেউ আলতো চুমু খেল। সাথে সাথে লজ্জায় আর রাগে দূরে সরে গেলাম আমি। তৎক্ষণাৎ উনি আমার কোমর চেপে কাছে টেনে নিলেন। দূরে সরার জন্য চেষ্টা করেও ব্যর্থ হলাম এবার। আমার ছোট ছোট চুল কানের পিঠে গুজে দিয়ে আয়াস আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আমি আসছি এক্ষুনি। এক পাও নড়বে না এখান থেকে। মাইন্ড ইট। এই বলে হয়তো কোথাও একটা চলে গেলেন আয়াস। আমি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছি। জানি না এই সাইকোটা কি করতে চলেছে আমার সাথে। কি এমন সারপ্রাইজ তার জন্য উনি আমায় নিজের বাংলোতে তুলে আনলেন। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি। আয়াস নামক সাইকোটার কোনো পাত্তা নেই। মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে আমার। শুধু একটাই চিন্তা মনে মনে ঘুরপাক খেয়ে চলেছে, এই লোকটার থেকে কি করে মুক্তি পাব আমি। এবার চরম বিরক্তি নিয়ে নিজের হাতের বাঁধন খোলার চেষ্টায় মগ্ন হয়ে পড়লাম আমি। কিছুক্ষণ অনবরত চেষ্টার ফলে আমার হাতের বাঁধন আলগা হয়ে এলো। খানিক্ষণ পরেই হাতের বাঁধন খুলে গেল। হাতজোড়া মুক্তি পেতেই চোখের বাঁধন খুলে ফেললাম আমি। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নিজেকে এখন স্বাধীন স্বাধীন লাগছে। আশেপাশে তাকালাম আমি। উপরে সফট লাইট জ্বলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা গোলাপের পাপড়ি দিয়ে তৈরি লাভ শেপের মাঝে। এসব দেখে অবাক হয়েছে রইলাম আমি। হঠাৎ মিউজিক বেজে উঠায় চমকে গেলাম আমি। সিঁড়িতে কারো অবয়ব দেখতে পেলাম। সূক্ষ্ম নজরে তাকালাম অবয়বের দিকে। আস্তে আস্তে অবয়বটা নিচে নামতে থাকল। বুঝতে পারলাম উনি আর কেউ নন, আয়াস। মুখটা ঘুরিয়ে নিতেই উনার মুখে গান শুনে আবারও উনার দিকে কৌতূহলী চোখে তাকালাম। উনি সুর করে গেয়ে চলেছেন। উনার মিষ্টি কণ্ঠ আমায় বাধ্য করছে উনার দিকে মুগ্ধ হয়ে তাকাতে। কিছুতেই চোখ সরাতে পারছি না আমি। উনি নিজের মুখের মাস্ক সরিয়ে ফেলেছেন ঠিকই, কিন্তু উনার সুবিশাল দেহ ও চেহারা আন্দাজ করতে পারলেও উনার মুখটা ঠিক করে দেখতে পাচ্ছি না আমি। কারণ সফট লাইটের এত কম আলোতে উনার চেহারা দেখা প্রায় অসম্ভব। তবুও উনাকে দেখার বৃথা চেষ্টা করছি আমি। আয়াস মিষ্টি কণ্ঠে গাইতে গাইতে 1 পা 2 পা করে আনিশার কাছে আসছে। উনি আমার একদম কাছে এসেই নিজের গানটা থামালেন। তারপর আমার পিঠে হাত রেখে হালকা ঠেলা দিতেই আমি উনার বুকে ঢলে পড়লাম। উনি আমার সাথে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেললেন। আমার নিজেকে পুরো পুতুলের মতো লাগছে। না পারছি কিছু করতে আর না পারছি কিছু বলতে। শুধু শরীর কেঁপে চলেছে। আনিশাকে বুকে নিয়ে আয়াস গভীরভাবে অনুভব করছো আনিশাকে। যদি এভাবেই আনিশাকে সারা জীবন রাখতে পারত মন্দ হতো না ব্যাপারটা, কিন্তু মেয়েটা কি মানবে? নিজেকে শক্ত করে মাথা উঠাতেই আয়াস আমার বাহু ধরে উঠালেন। তারপর উনার পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করলেন। বক্স খুলে হাঁটু গ্যারে বসে আমার চোখে চোখ রেখে স্লো ভয়েজে বলতে লাগলেন, যেদিন তোমায় প্রথম দেখেছি তখনই মনের মাঝে এক আলাদা অনুভূতি জেগে উঠেছিল। বারবার তোমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকেছি। তোমার মুখে যেই মায়াজাল আছে সেই মায়াজালে আটকা পড়েছি আমি। আর বের হতে চাই না সেখান থেকে আমি জানি না কখনো প্রথম দেখাতেই কারো জন্য এতটা ভালোবাসে জাগে কিনা। তবে আমায় প্রশ্ন করলে আমি অবশ্যই বলবো হ্যাঁ, জাগে ভালোবাসা। তোমায় দেখে শুধু মনটা বলে উঠেছিল তুই শুধুই আমার।
তোমায় নিজের করে নেওয়ার সম্পূর্ণ অধিকার চাই আমি। আই লাভ ইউ নিশা পাখি। উইল ইউ ম্যারি মি? আয়াসের এত সব কথা শুনে স্পিচলেস হয়ে লোকটার দিকে তাকিয়ে রইলাম। সত্যিই কি কখনো প্রথম দেখাতে ভালোবাসা যায়? প্রশ্নটা অজানা, কারণ কখনো কারোর প্রতি এই ভালোবাসা নামক ভয়ানক অনুভূতি জেগে ওঠেনি আমার। চোখের সামনে ভেসে উঠছে উনার সেই সব পাগলামি। সাথে সাথে আমি রাগ দেখিয়ে উনাকে বলে উঠলাম, কিসের ভালোবাসামি আয়াস রায়হান? মনে আছে সামান্য কারণে কিভাবে অগ্নি ভাইয়াকে আঘাত করতে দুইবারও ভাবেননি আপনি? রাতের ঘুমন্ত অবস্থায় কিভাবে একজন অমানুষের মতো আমার গলা চেপে ধরেছিলেন আপনি মনে আছে? আর একটু হলে প্রাণ আর দেহটা আলাদা হয়ে যেত। আপনি তো আমায় মারতে দুইবারও ভাববেন না। আর ভালোবাসা কখনো কাউকে মারতে শেখায় না। এসব আপনার ভালোবাসা নয়, পাগলামি। বিকজ ইউ আর আ সাইকো। কথাগুলো শেষ হতে না হতেই রিংয়ের বক্সটা একদিকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন আয়াস। সোজা হয়ে উঠে দাঁড়ালেন উনি। আমার দিকে এগিয়ে এসে আমার চুলের মুঠি এক হাত দিয়ে চেপে ধরে আরেক হাত দিয়ে আবারও আমার গলা চেপে ধরেলেন। দম বন্ধ হয়ে এলো আমার। একটা কাটা মুরগির মতো ছটফট করতে থাকলাম সাইকোটার হাত থেকে ছাড়া পাবার জন্য। কিন্তু লাভ হলো না। কয়েক সেকেন্ড পর আমার চোখটা আপনা আপনি বন্ধ হয়ে আসতে লাগল। সাথে সাথে উনি আমার গলা ছেড়ে দিলেন। বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকলাম আমি। মনে হচ্ছে মরতে মরতে বেঁচে গেলাম। যেই মানুষটা মুহূর্তেই এত ভয়ানক হতে পারে সেই মানুষটাকে ভরসা করে আজীবন কাটাবো আমি? চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলছি আমি। তার মাঝে আয়াস আমায় নিজের পুরো গায়ের জোর দিয়ে থাপ্পড় মেরে বসলেন। আমি নিজেকে সামলিয়ে রাখতে না পেরে পড়ে গেলাম ফ্লোরে। ডান গালে হাত দিয়ে ব্যথা সহ্য না করতে পেরে কেঁদেই দিলাম আমি। আমরা দুই বোন হলেও আমাদের দুজনকেই আম্মু আর বাপি অনেক আদর দিয়ে বড় করেছেন। কখনো আমাদের গায়ে হাত তোলেননি। এতটাই ভালোবাসা দিয়ে বড় করেছিলেন। তাই চড়থাপ্পড় জিনিসগুলো আমার কপালে জোটেনি। অপমান আর ব্যথায় ফুপিয়ে কেঁদে চলেছি আমি। তবুও যেন শান্তি পেলেন না আয়াস। গটগট করে হেঁটে এসে নিচু হয়ে আমার চুলের মুঠি আবারও চেপে ধরলেন। উনাকে ঠিক করে দেখতে না পেলেও উনার রাগে রক্তবর্ণ হয়ে যাওয়া লাল চোখ জ্বলজ্বল করছে, সেটা বেশ দেখতে পাচ্ছি আমি। প্রথম আলগা করে চুলগুলো ধরলেও এবার বেশ শক্ত করেই ধরলেন আয়াস। ব্যথায় আমার চোখ দিয়ে ঝোড়ো ঝোড়ো করে পানি ঝরতে থাকল। আমি আধো আধো চোখে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলতে লাগলাম, আমায় ছেড়ে দিন প্লিজ। আমার কথা শুনে যেন তিক্ততায় ভরে গেলেন উনি। আমার চুল ধরে উনার মুখের কাছে নিয়ে এলেন আমায়। তারপর বেশ শক্ত গলায় বলতে শুরু করলেন, ছেড়ে দেব? হা, ভুল ভেবেছিস তুই। যা আমি পাই না তা সবসময় ছিনিয়ে কেড়ে নিই আমি। তুই আমার মন কেড়েছিস, এবার তোকে আমি কাড়ব। এই মনের ভিতরে যেই আগুন তুই জ্বালিয়েছিস সেটা দিয়ে তোকেও জ্বালাব আমি। নয়তো দাউ দাউ করে দাবানল তৈরি করব আর সব ধ্বংস করে দেব। কারণ তুই শুধুই আমার অ্যান্ড আই এম ইয়োর সাইকোলভার। খুব বড় ভুল করেছিস তুই আয়াস রায়হানকে রিফিউজ করে। ভালোই ভালোই রাজি হয়ে যাবি ভেবেছিলাম, বাট তুই এমনি মেয়ে যে ভালো কথার মেয়ে নস। তুই জানিস এই আয়াস রায়হান যার পিছনে হাজার হাজার মেয়ে পড়ে আছে, কিন্তু আমি এমন একজনের পিছনে পড়েছি যে আমাকে ঘৃণা ছাড়া কিছুই করে না। আমার এক ইশারাই যথেষ্ট মেয়েদের কাছে টানার জন্য, অথচ তুই। আমি কড়া গলায় বলতে শুরু করলাম, তবে জান না, সেই সব সুন্দরী মেয়েদের কাছে তারা তো আপনাকে পাওয়ার জন্য জাস্ট বসে আছে। তবে কেন আপনি আমার পেছনে সময় নষ্ট করছেন? আমি না ওদের মতো এত সুন্দর আর না ওদের মতো স্টাইলিশ, তবে কেন পিছু ছাড়ছেন না আমার?
আমার চুলগুলো ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বলতে থাকলেন, এটাই তো প্রবলেম। আমি এমন একজনের পিছনে পড়েছি যে কি না আমায় বোঝেই না। আর কি যেন বললে, এত সুন্দরী মেয়ে ছেড়ে তোকে কেন চাইছি? কারণ ভালোবাসা ফিলিংসটা সবার ওপর আসে না, যার ওপর আসে সে বোঝে না। আর আমি নিজে জানি কতটা ভয়ানক জিনিসকে আমি নিজের বানাতে চাইছি, কতটা ভয়ানক মায়াবিনীকে নিজের বানাতে চাইছি তুমি নিজেও জানো না। কথা বলতে বলতে পেছনে তাকান আয়াস। আমি উনার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছি। উনার এসব আঘাত বড়ই ঘৃণা তৈরি করল আমার মনে। আমি চেঁচিয়ে বলে উঠলাম, আপনি আর যাই করুন না কেন আয়াস রায়হান, আমি কখনোই আপনার পাগলামিগুলো ভালোবাসা হিসেবে মানব না। একজন সাইকোকে আর যাই হোক ভালোবাসা যায় না। এই বলে কোনোমতে উঠে সেখান থেকে দৌড়ে চলে বেরিয়ে এলাম আমি। আয়াস আনিশার পেছনে গিয়েও যেতে পারল না, কারণ জানে আনিশাকে ধরে এখন কোনো লাভই নেই, বরং ওর সামনে গেলে মেয়েটা হয়তো আরও উল্টাপাল্টা কথা বলবে। তাতে আয়াস আবারও মাথা গরম করে উল্টাপাল্টা কিছু করে ফেলবে। এমনিতে যথেষ্ট ভুল বুঝেছে আয়াসকে মেয়েটা। কখনো কি আনিশার মনে জায়গা করে নিতে পারবে সে? রাতে বেকনিতে দাঁড়িয়ে সমানে সিগারেটে ফু দিয়ে চলেছে আয়াস। আনিশার কথাগুলো যে তাকে আজ বড়ই কষ্ট দিয়েছে। সিগারেটের ধোঁয়ার সাথে যেন কষ্টগুলো উড়িয়ে দিতে বৃথা চেষ্টায় মগ্ন আয়াস। যে মেয়েটার জন্য সে অন্য মেয়ের নেশা আর মদের নেশা ছাড়ল, সে মেয়েটা তো তাকে বুঝতে চাইছে না। আজ পর্যন্ত নিজের মনে কথাগুলো শোনানোর মতো তার দাদিমাকে ছাড়া কাউকে পায়নি সে। যাকে নিজের সুখ দুঃখের সাথী বানাতে চাইছে সে আদৌ রাজি নয়। এর থেকে কষ্টের আর কি হতে পারে? কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় হালকা পানি কোণা জমা হলো আয়াসের। সেটা পড়ার আগেই মুছে ফেলল সে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই সেও কাঁদবে না। ফোনের রিংটোনে কাচের টেবিলের দিকে তাকায় আয়াস। ফোনটা সমানে বেজে চলেছে। তাকে নিজের মতো বাজতে দিয়ে আবারও সিগারেটে মুখ লাগালো আয়াস। ফোনটা আবারও বেজে উঠল। সিগারেটটা ফেলে দিয়ে আয়াস হাতে ফোন তুলে নিল। আয়মান সাহেব ভিডিও কল করেছেন, হয়তো কিছু বলবেন। যদিও কথা বলার ইচ্ছেটা নেই আয়াসের, তবুও বেলকনির লাইট জ্বালিয়ে ভিডিও কল রিসিভ করল আয়াস। সাথে সাথে ওপাশ থেকে মিসেস ইহানা, আয়াসের মা, বলে উঠলেন, আয়াস বাবা ফোনটা রিসিভ করছিলে না কেন? আয়াস স্বাভাবিক গলা করে বলল, ইচ্ছে করছিল না তাই। আয়াসের কথা শুনে মনটা খারাপ হয়ে যায় মিসেস ইহানার, তবুও তিনি বেশ কিছুক্ষণ কথাবার্তা বলতে থাকলেন। কথা বলার মাঝে মিসেস ইহানা বললেন, আয়াস, বয়সটা তো অনেক হলো, এবার কি বিয়ে করবে না? বিয়ের কথা শুনে আয়াসের মুখটা ভার হয়ে এলো। তারপর সে বলল, হুমম, আমার ইচ্ছে হলে অবশ্যই করব। আগে পাত্রী রেডি হক। পাত্রী তো রেডি আছে। মিসেস ইহানার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলে আয়াস। গম্ভীর গলায় সে বলে ওঠে, কে? মিসেস ইহানা হাসি হাসি মুখ করে বললেন, আহানিতা। আহানিতার কথা শুনে চোখমুখ জড়িয়ে এলো আয়াসের। আহানিতা নামটি যে আয়াসের পছন্দ হয়নি সেটা তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আয়াস ভারী সুরে বলে উঠল, তোমার কাছ কি তোমার ভাইয়ের ছেলে মেয়ে ছাড়া অন্য কোনো অপশন নেই? ওপাশ থেকে মিসেস ইহানা শুকনো গলায় বললেন, আয়াস, দেখো বাবা, ওরা তো তোমারও মামাতো বোন ভাই হয়। ওদের সাথে যদি নিজেদের সম্পর্ক যদি আরও গভীর হয়, ক্ষতি কি? লাভক্ষতির হিসেব দেখে আমার কোনো লাভ নেই। আহানিতাকে আমার পার্সোনালি একদমই পছন্দ হয় না। সি ইজ টু মাচ। ওকে তখন দেখেছি যখন ও ক্লাস 10-এ পড়ে। গায়ে পড়া স্বভাব তার।
সো ওর কথা দ্বিতীয়বার না বললে ভালো হয়। আমি রাখছি। এই বলে বিরক্তি নিয়ে ফোনটা কাটতে নেয় আয়াস। ওপাশ থেকে আবারও মিসেস ইহানার গলা শুনে আবারও একরাশ বিরক্তি নিয়ে মুখের সামনে ধরে ফোনটা। যতই হোক নিজের মা তো। শত রাগক্ষোভ জমে থাকলেও মায়ের কথাগুলো না শুনে পারা যায়? মিসেস ইহানা মুখ কাচুমাচু করে বললেন, আচ্ছা বুঝেছি, তুমি বিয়ের ব্যাপার পছন্দ করছো না। ঠিক আছে আয়াস, তুমি সময় নাও। আহানিতা আগের থেকে আরো সুন্দরী হয়ে গেছে। তোমার সাথে অনেক মানাবে কিন্তু। তাই একটু ভেবে দেখতে পারো আয়াস। আয়াস রাগী গলায় বলল, হয়েছে আহানিতার গুণগান গাওয়া? এনিথিং এলস? মিসেস ইহানা কিছু বলতে যাবে তার আগে উনার পাশে আয়াসের বাবা আয়মান সাহেব বসে পড়লেন। আয়মান সাহেবকে দেখে আয়াস রাগে অন্যদিকে চোখ সরিয়ে নেয়। আয়মান সাহেব গলা খাকারি দিয়ে বলে ওঠে, বলছিলাম যে আয়াস, অভিষেক ফিরছে দেশে। তাই কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে। তুমি যদি আর কথাগুলো শেষ করতে পারলেন না আয়মান সাহেব। আয়াস বেশ চেঁচিয়ে বলে উঠলেন, হোয়াট দ্য হেল? ও দেশে ফিরছে ভালো কথা। আমি ওকে আমার বাড়িতে এলাও করব না। আমি ওই অভিষেককে টলারেট করতে পারব না। আয়মান সাহেব শান্ত গলায় বলে উঠলেন, আয়াস, আহানিতা আর অভিষেক তোমার মামার ছেলে মেয়ে হয়, তোমার ভাইবোন হয়। ওদের সাথে ভালো ব্যবহার করতে শেখো। আর অভিষেক সেখানে মেয়ে দেখতে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে সেখান থেকে ফিরে আসবে। একদিন থাকবে, তবুও তোমার সমস্যা? হ্যাঁ সমস্যা। ওকে আমি এক মুহূর্তও সহ্য করতে পারি না। সো ওকে আমি এই বাড়িতেই ঢুকতে দেব না। এই বাড়িতে যদি অভিষেক এসেছে তবে আমার একদিন কি অভিষেকের একদিন। এই বলে ফোনটা কেটে দিয়ে রাগে নিচে সজোরে ফেলে দেয় আয়াস। রাগটা যেন কিছুতেই কমছে না। ফোনের কাছে গিয়ে ফোনের ওপর পা তুলে দিয়ে ভেঙে টুকরো টুকরো করতে দেয় আয়াস। তারপর চেয়ারে বসে নিচু হয়ে মাথার চুল টানতে থাকে সে। রাগে এখনো ফোঁসফোঁস করছে সে। তিক্ত গলায় বলে ওঠে, অভিষেক অভিষেক অভিষেক। সারা জীবন তো অভিষেক করেই পাড়ি দিলে মা আর বাবা। কই আমার কথা তো একবারও ভাবনি। সব সময় আমাদের মাঝে মারামারি হলে আমাকেই দোষী বানিয়েছ। কখনো ওর মাঝে কোনো দোষ দেখতে পাওনি তুমি। সব সময় অভিষেক তোমাদের সিম্প্যাথি পাওয়ার জন্য আমায় ভুল বুঝিয়েছে আর তোমরা তাই বুঝেছ আর রাগটা সেখানেই। আই হেট অল অফ ইউ। বলে পাশের কাচের টেবিল থেকে সিগারেটের প্যাকেট নিয়ে সিগারেট দেখতে না পেয়ে আয়াস চিৎকার করে কাউকে ডাকতে শুরু করল। নাইম, নাইম। নাইম আয়েশের ডাকে এক প্রকার ছুটে এলো। আয়াসের সামনে এসে বলল, জি ছোট সাহেব, কিছু বলবেন? আয়াস চেয়ারে ঠেস দিয়ে বেশ আরামে বসে একটা 100 টাকার নোট নাইমের দিকে এগিয়ে দিয়ে বলল, সিগারেট নিয়ে আয়। নাইম ভীরু গলায় বলল, কয় প্যাকেট ছোট সাহেব? 2 প্যাকেট, আর বাকি টাকা তুই নিয়ে নিস। কথাগুলো বলে চোখ বন্ধ করল আয়াস। হাতজোড়া মাথার নিচে রেখে আরো গা এলিয়ে দিল সে। নাইম হালকা মাথা নাড়িয়ে চলে গেল সিগারেট আনতে। সকালে আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি আমি। আয়নার আরো কাছে এসে ঠোঁটে হাত দিলাম। বামপাশটা আয়াস নামক ভয়ানক মানুষটার থাপ্পড়ে কেটে গিয়েছে। রক্তও জমা হয়েছে কিছুটা, যার কারণে নিজেকে দেখতে কিছুটা বিভৎস লাগছে। সন্ধ্যায় বাড়ি এসে কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছি আমার মনে নেই। তাই চোখমুখ বেশ ফুলে গিয়েছে আমার। এখন চোরের মতো নিজের বাড়িতে পালিয়ে যেতে ইচ্ছে করছে আমার। কিন্তু বাড়িতে গিয়েও কি শান্তি আছে? আম্মুর হাজারটা প্রশ্নে সম্মুখীন হতে হবে আমায়। সেই ভয় বাড়িতে যেতে চাইছি না আমি।
কিন্তু কোনো তো উপায় থাকবে যার মাধ্যমে আয়াসের থেকে মুক্তি পাব আমি। কথাগুলো ভাবতে ভাবতে আমার মনে পড়ল এখন তো পুজোর ছুটি চলছে, নিজের বাড়ি গিয়ে তো ঘুরে আসতেই পারি। আইডিয়াটা মন্দ নয়। কোথায় ভেবেছিলাম এখানে এসে মুক্ত পাখির মতো উড়ে বেড়াবো, কিন্তু কোথা থেকে যেন এই আয়াস রায়হান আমার জীবনে উদয় হল। এখন সবসময় ভয় ভয় কাটাতে হয়। কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি। নিজেকে হতাশ হতাশ লাগছে। অনেক দিন বাপির সাথে কথা বলি না, তাই ফোনটা হাতে নিলাম। বাপির সাথে কথা বললে হয়তো ভালো লাগবে। নম্বর ডায়াল করে কল দিলাম। কিছুক্ষণ বাজতেই ওপাশ থেকে মোটা স্বর ভেসে এলো। হ্যালো আনিশা মা, কেমন আছিস? শরীর ঠিকঠাক আছে তো? আমি একটা হাসি দিয়ে বলে উঠলাম, হ্যাঁ বাপি, ভালো আছি। তুমি কেমন আছো বলো তো? হাই ব্লাড প্রেসারের ওষুধগুলো প্রতিদিন খাওয়া হয় তো? হ্যাঁ মা, তুই যাওয়ার পর রুষা মা আমাকে খাওয়ায় মনে করে দিয়ে। আজ একটু পরেই তোকে ফোন করতে চাইছিলাম আমি, কিন্তু তার আগে তুই ফোন করলি। আমি উৎসুক হয়ে বললাম, কেন, কিছু দরকারি কথা বলতে? বাপি একটা নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, কেন দরকারি কথা ছাড়া বুঝি আমার মেয়েকে ফোন দিতে পারি না? অবশ্য দরকার ছিল বটে। আমি মুখ ফুলিয়ে বললাম, আমি কি সেটা বলেছি যে দরকার ছাড়া ফোন দিতে পারবে না? বাপি ওপাশ থেকে আমার বাচ্চামি গলা শুনে যেন হেসে উঠলেন। তারপর জিজ্ঞাসা করলেন, তা ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিকঠাক ম্যানেজ করে নিতে পারছিস? বাপির কথা শুনে মুখ শুকিয়ে এলো আমার। ঢাকায় আসার পর যে সমস্যা নামক ভাণ্ডার তৈরি হয়েছে আমার জীবনে, কিন্তু বাপিকে এসব বলতে পারবো না আমি, বিশেষ করে আয়াস সাইকোর ব্যাপারটা। এমনিতেই বাপির হাই ব্লাড প্রেসার। সমস্যার কথাগুলো বলে আর চিন্তায় ফেলতে চাই না। বাপির কথায় আমার ভাবনায় ছেদ পড়ল। কি রে মা, কথা বলছিস না যে? আমি একটা লম্বা শ্বাস নিয়ে শুকনো হাসি দিয়ে বললাম, হ্যাঁ বাবা, এখানে আমি ভালো আছি, তুমি টেনশন করো না আমায় নিয়ে। আচ্ছা, তুমি কি জানি দরকারি কথা ছিল বললে? বাপি শান্ত গলায় বললেন, ছিল তো বটে। তা কলেজ নিশ্চয় পুজোর ছুটিতে বন্ধ? হ্যাঁ, বন্ধ দিয়েছে বেশ কয়েকদিনের। তা কাল একটু বাড়িতে চলে আয় তুই। তোকে অনেকদিন দেখি না আর। পুরোটা না বলে থেমে গেল বাপি। আমি কপাল কুঁচকে বললাম, আর কি? বাপি হাসার ভঙ্গিতে বলে উঠলেন, আর কিছু না, এখানে এলেই জানতে পারবি। কালকে সকাল সকাল রওনা দিবি, টিকিট কেটে নিবি। আমি কথা না বাড়িয়ে বললাম, ঠিক আছে। বাপি আমাকে বিদায় বলে ফোনটা কেটে দিলেন। এই মুহূর্তে হঠাৎ বাড়িতে কেন বাপি ডাকল? ব্যাপারটা বেশ ভাবাচ্ছে আমায়। বেশ কিছুক্ষণ বসে থেকে সকাল সকাল খিদে পেয়ে গেল আমার। এই মুহূর্তে তেমন কিছু রান্না করতে মোটেই ইচ্ছে করছে না, অলসতা পাচ্ছে। ফোনের দিকে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে কিছু খাবার অর্ডার করে দিলাম। তারপর বিছানায় গাটা এলিয়ে দিলাম আমি। চোখ বুজে থাকলাম বেশ কিছুক্ষণ। প্রায় 30 মিনিট পর দরজায় থাকা বেল বেজে উঠল। চোখ মেলে তাকালাম আমি। আস্তে আস্তে উঠে ওড়না নিয়ে হাতে টাকা নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম আমি। স্বাভাবিকভাবে দরজা খুলে হাত বাড়িয়ে দিতেই চোখ বড় বড় হয়ে এলো আমার। বর্ষর শকট খেলাম আমি। হাতে খাবারের প্যাকেট দিয়ে আয়াস দাঁড়িয়ে আছেন। হাতটা নামিয়ে দ্রুত দরজা বন্ধ করতে নিলে এক প্রকার ঠেলেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে আয়াস। তারপর একটা মিষ্টি গলায় বলে উঠলেন, আহা, নিজের হবু জামাইয়ের সাথে কখনো এমন করে? দ্যাটস নট ফেয়ার। শ্বশুর মশাইকে কমপ্লেন দেব কিন্তু নিশাপাখি। আমি বিরক্তি আর ভয় দুটো নিয়েই বললাম,
এসব ফালতু কথা নিয়ে কেন এসেছেন আমার বাড়িতে, প্লিজ লিভ। আমার কথায় পাত্তা না দিয়ে ড্রয়িং রুমের টেবিলে খাবারের প্যাকেট রেখে দিলেন উনি। আমিও উনার পিছনে গিয়ে দাঁড়ালাম। আয়াস আমার দিকে ঘুরে দ্রুত গতিতে আমার কোমর চেপে নিজের বুকে এনে ফেললেন। আমি যেন আছড়ে পড়লাম উনার বুকে। মাথা উঠাতেই উনি আমার চিবুক ধরে আমার ঠোঁটের কাটা পাশটা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেন। আমি ভয়ে জমে গেলাম সেখানেই। তারপর স্লো ভয়েজে বলে উঠলেন, সরি নিশা পাখি, কালকে রাগের মাথায় থাপ্পড়টা জোরে মেরে ফেলেছি, ঠোঁট কেটেও গিয়েছে দেখছি। আমি উনার হাত সরিয়ে রাগে গড়গড় করে বললাম, তাতে আপনার কি, চলে যান এখান থেকে। এবারও আমার কথা কানে তুললেন না উনি। আমাকে ছেড়ে সোজা আমার বেডরুমের দিকে গটগট করে হেঁটে চলে গেলেন। আমি কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তাকিয়ে আবারও রাগী দৃষ্টিতে তাকিয়ে উনার পিছনে ছুটলাম। রুমে যেতেই দেখি আয়াস আমার কাবার্ডের ওপরে থাকা ফার্স্ট এইড বক্স নিয়ে আমার দিকে এক পলক মলিন দৃষ্টিতে তাকালেন। আমি উনার চোখ থেকে নজর সরিয়ে নিলাম ভয়ে, কেননা উনার সেই গভীর চোখের মায় পড়লে পুরোপুরিভাবে ডুবে যেতে হবে আমায়। আয়াস আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বেডে গিয়ে বসালেন। আমি বিরক্তি নিয়ে তাকালাম উনার দিকে। আমি উঠতে চাইলে আমাকে ধরে উনার কোলের ওপর বাচ্চাদের মতো বসিয়ে এক হাত দিয়ে আমার কোমর চেপে ধরলেন উনি। আমি কড়া গলায় বলে উঠলাম, মি আয়াস রায়হান, নিজের সীমার মধ্যে থাকুন, আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করার অধিকার নেই, যেতে দিন আমায়, এসব অসভ্যতা অন্য কোথাও করবেন। উনি আমার দিকে রাগ নিয়ে তাকালেন, তারপর ধমকের সুরে বললেন, এসব কথা বলে আমার মাথায় রাগ চড়িয়ে দিলে ক্ষতিটা তোমরাই হবে, সো শাট ইউ মাউথ। আর সীমার কথা বলছো, দেখতে থাকো আমার সীমা কতদূর হতে পারে। এই বলে ফার্স্ট এইড বক্সটা খুলে কিছু একটা খুঁজতে লাগলেন উনি। তারপর হাতে একটা মলম নিলেন, আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। মলম হাত থেকে রেখে হাত দিয়ে আমার চোখজোড়া ঢেকে দিলেন। আমি সরাতে গিয়েও সরালাম না। হঠাৎই কারো ঠোঁটের ছোঁয়া পেলাম আমার ঠোঁটের কাটা জায়গায়। দম বন্ধ হয়ে আসতে নিল আমার। তারপর আমার চোখ থেকে হাত সরিয়ে দিলেন। আমি চোখ গোলগোল করে উনার দিকে চেয়ে রইলাম। একটু আগে আমার সাথে কি হলো ব্যাপারটা বুঝতে বেশ খানিকটা সময় লাগলো আমার। উনি আমার ঠোঁটে মলম লাগিয়ে দিচ্ছেন সযত্নে। আচ্ছা, লোকটা এমন কেন, যখন ইচ্ছে আঘাত করে আবার পরে নিজেই মলম লাগায়? মলম লাগানো শেষ হতেই উনি আমায় ছেড়ে দিলেন। আমি গম্ভীর কণ্ঠে বললাম, এসব করে কি বুঝাতে চাইছেন আপনি? একে তো নিজেই আঘাত করলেন, এখন নিজেই যত্ন করে সারিয়ে তোলার চেষ্টা করছেন। এই বলে উঠে সোজা হয়ে দাঁড়ালাম আমি। আয়াসও দাঁড়িয়ে পড়লেন। আমার দিকে এক নজর তাকিয়ে বললেন, আমি কিছুই বোঝাতে চাইছি না, শুধু আমার ভালোবাসাটুকু বুঝলেই হবে, এর বেশি কিছু চাই না আমার। তুমি না বুঝলেও সারা জীবন এভাবেই ভালোবাসবো তোমায়। আমি উনার থেকে আরো দূরে সরে গেলাম। উনি তবুও আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে নিলেন আর ধীরে বলে উঠলেন, বাই দা ওয়ে, খাবার খেয়ে নিও। ডেলিভারি দিয়ে গিয়েছে, আমি পেমেন্ট করে দিয়েছি, আমার কাজ আছে। সি ইউ ছুন নিশা পাখি। এই বলে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। আমি একদৃষ্টিতে উনার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, লোকটা এমন কেন? নিজের চেম্বার থেকে সবেমাত্র বাড়ি ফিরছে আয়াস। শরীরটা বেশ ক্লান্ত লাগছে। সারাদিন একটানা পেশেন্ট চেক করতে হয়েছে আজ। তাই ভেবে রেখেছে রুমে গিয়েই একবারে শুয়ে পড়বে। ড্রয়িং রুম পেরিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই কারো গলা পেয়ে কৌতূহলীভাবে উপরে তাকায় আয়াস।
উপরে থাকা মানুষটাকে দেখে মুখে হাসি ফুটে ওঠে তার। আয়াস হাসি হাসি মুখ নিয়ে বলে ওঠে, হেই অনির্বাণ ব্রো, তুই আর এখানে? অনির্বাণ নামক ছেলেটি হাসি মুখ করে আয়াসের কাছে নেমে এলো। তারপর জড়িয়ে ধরল আয়াসকে। আয়াসও জড়িয়ে ধরল অনির্বাণকে। অনির্বাণ আফ্রিদি। অনির্বাণ হচ্ছে আয়াসের খালাতো ভাই আর বেস্ট ফ্রেন্ড। দুজনে সব সময় একসাথে থেকেছে ছোট থেকে। ওদের মাঝে এমন কোনো কথা নেই যা ওরা দুজন দুজনকে শেয়ার করেনি। আয়াসের থেকে অনির্বাণ প্রায় 1 বছর ছোট হলেও দুজনে এতটাই ভালো বন্ধু। অনির্বাণ আর আয়াস দুজনেই ডাক্তারি পড়তে গিয়েছিল লন্ডনে। কিন্তু আয়াস বড় হওয়ায় আয়াস আগে ডাক্তারি কমপ্লিট করে এসেছে, আর অনির্বাণ পড়ে। আয়াস ও অনির্বাণ দুজন দুজনকে ছেড়ে গিয়ে হাসতে থাকল। দুজন যেন আবারও দুজনকে দেখে খুশিতে মেতে উঠল। আয়াস মিষ্টি হেসে বলে উঠল, সো ডাক্তারি কমপ্লিট? ইয়াহ ব্রো, সেটা তো অনেক আগেই কমপ্লিট, কিন্তু দেশে আসবো বলতে বলতে আসতে পারিনি। যখন শুনলাম আমার এই প্লেবয় বেস্ট ফ্রেন্ডের মনেও প্রেম জেগেছে, তাই ভাবিকে দেখতে ছুটে এলাম। কথাটা বলে হেসে দিল অনির্বাণ। আয়াস ভারী গলায় বলে উঠল, কি যে বলবো তোকে, সে তো আমাকে বোঝেই না। আমাকে দেখলে নাকি ওর ঘৃণা আসে। তার মনে কি করে ভালোবাসা তৈরি করব আমি বুঝতে পারছি না। অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়াসের বাহু ধরে বলল, হেই, তুই না আমার ভাই? তোর পিছনে এত এত মেয়ের লাইন, অথচ এমন মেয়ের পিছনে পড়লি যে তোকে পছন্দই করে না। ব্যাপারটা বেশ ফানি। আমি যতদূর জানি তুই তোর কনফিডেন্স হারাস না কখনো, আজ কি হলো? চিল ব্রো, সি উইল বি ইউরস। অনির্বাণের কথা শুনে কিছুটা আশ্বস্ত হল আয়াস। তারপর আয়াস হালকা কণ্ঠে বলে উঠল, তো কখন এসেছিস তুই? একবার অন্তত ফোন করে বলতে পারতিস। এই তো প্রায় 1 ঘন্টা হয়ে এসেছে এলাম। দাদিমা তো দেখি আমাকে দেখে খুশি আর ধরে না। আর তোকে ফোন দিয়ে দিতাম, তবে অবশ্যই তোকে সারপ্রাইজড হতে দেখতে পারতাম না। আয়াস বাঁকা হেসে বলে, অনেক দিন তো হলো গল্প হয় না তোর সাথে। চল আজ জমিয়ে আড্ডা দেওয়া যাক। আয়েশের কথা শুনে অনির্বাণ একটু জোরেই বলে উঠল, অবভিয়াসলি। দুজনেই দুজনের ঘাড় ধরে কথা বলতে বলতে ওপরে চলে গেল। ল্যাপটপে টিকিট বুকিং করতে ব্যস্ত আমি। বাড়িতে যাওয়ার জন্য মনটা আকুপাকু করতে শুরু করে দিয়েছে আমার। কতদিন আম্মুর সাথে ফাইজলামি করা হয় না, রুষার সাথে ঝগড়ায় মেতে ওঠা হয় না, হাত দিয়ে আমার মাথা বুলিয়ে দেয় না বাপি অনেক দিন। পরিবার জিনিসটাকে অনেক মিস করছি আমি। অবশেষে টিকিট বুকিং হল। সকাল 7টায় ট্রেন। ভোর ভোর উঠতে হবে আমায়। দেরি না করে লাগেজে আমার সব কাপড় ভরে নিলাম। সন্ধে থেকে 4টা আইসক্রিম খাওয়ার পর এখনো খিদে পায়নি আমার। ভোর ভোর ওঠার জন্য বেশ তাড়াতাড়ি শুয়ে পড়লাম আমি। সকালে এলার্মের শব্দে পিটপিট করে চোখ মেললাম আমি। ফোনের এলার্মটা বন্ধ করে আবারও চাদর মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকলাম। 10 মিনিট পর উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঘড়ির দিকে তাকালাম। ভোর 5:30 বাজে। আর দেরি না করে রেডি হতে শুরু করলাম আমি। রেডি হয়ে লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেটে তালা দিয়ে চলতে শুরু করলাম মেইন রোডের দিকে। এখনো ঘুম ঘুম পাচ্ছে আমার। রাতে না খাওয়ার জন্য এখন বড্ড খিদে পেয়ে গিয়েছে। রাস্তায় কোনো ভালো রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিব বলে ঠিক করলাম। একটা অটোতে উঠে বসলাম আর একটা ভালো রেস্টুরেন্টে দাঁড় করাতে বললাম। মিনিট 20 পর একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করালেন ড্রাইভার। আমি হাতের ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে নামলাম আমি। ড্রাইভারকে ভাড়া দিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। বসে বসে ব্রেকফাস্ট করছি আমি।
খাওয়া শেষ হলে ওয়েটারকে বিল দিতে বলে বসে থেকে আশপাশটা দেখছি আমি। দরজার দিকে হঠাৎই চোখ গেল আমার। সাথে সাথে ভয় কলিজা শুকিয়ে গেল। আয়াস। লোকটাকে দেখেই আমি ওড়না মাথায় দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে নিলাম। লোকটা যদি একবার জানতে পারে আমি বাড়ি যাচ্ছি, জানি না উনার রিয়েকশনটা কি দাঁড়াবে। হয়তো আয়াসের থেকে নিস্তারি পাব না আমি। তাই উনাকে দেখা দেওয়ার মতো বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। সরু সরু চোখ নিয়ে উনার দিকে তাকায় আমি। উনার সাথে আরেকজন লোক আছেন। দুজন বেশ হেসে হেসে কথা বলছে। আয়াস আর উনার সাথে লোকটা এসে আমার পাশের টেবিলে বসে পড়ল। ঘাবড়ে গিয়ে চোরের মতো আরো ভালো করে চোখমুখ ঢেকে নিলাম। কয়েকটা শুকনো ঢোক গিলে ফেললাম। উনি যেন আমায় চিনতে না পারে। এই ওয়েটারেরও আসার খবর নেই। অস্থির হয়ে পড়লাম আমি। মাঝে মাঝে বাঁকা চোখে উনার দিকে তাকাচ্ছি। হুট করে কোথা থেকে যেন একজন সুন্দর করে মেয়ে এসে আয়াসের পাশের চেয়ারে বসে পড়ল। ব্যাপারটাতে যেন বেশ রেগে গেলেন উনি। উনার চোখজোড়া দেখেই সেটা বুঝতে পারছি বেশ। পাশের টেবিলটা আমার থেকে বেশি দূরত্বে নয়। তার দরুন সবকিছুই শুনতে পাচ্ছি আমি। আয়াস কিছুটা কড়া গলায় বলে উঠলেন, হোয়াট দ্য হেল, হু আর ইউ? হুটহাট করে অজানা মানুষের পাশে বসে পড়লেন যে। আয়াসের কথায় আয়াসের সাথে থাকা লোকটিও তাল মিলাল। কিন্তু তেমন কোনো লাভ হল না। মেয়েটা বরং যেন হেসেই উঠল। শুধু হাসি নয়, একদম গা নাড়িয়ে হাসছে। মেয়েটার হাসি আমার মোটেও ভালো লাগছে না। কোনো এক অজানা কারণে মেয়েটাকে আমার ডাইনি রাক্ষসী রূপী লাগল। ব্রুজোরা রাগে খানিকটা কুঁচকে এলো আমার। এসব সুন্দরী আদিখেতা মেয়েগুলো কি এই সাইকোটার কবলেই পড়তে হবে? কে এই মেয়েটা? মেয়েটার কণ্ঠে আবারও মেয়েটার দিকে বাঁকা চোখে তাকালাম। মেয়েটা মিষ্টি মিষ্টি কণ্ঠ যেন বলে উঠল, সিরিয়াসলি আয়াস? এতগুলো মেয়েদের নেশায় জড়িয়েছ যে আমাকেই ভুলে গেছ? আমি গুঞ্জনা, তোমার সবথেকে ক্লোজ গার্লফ্রেন্ড ছিলাম। একসময় এতটাই ক্লোজ ছিল যে আমাদের মাঝে এক গভীর সম্পর্ক। তো বাকিটা বলার আগেই আয়াস কিছুটা জোরে সোরে বলে উঠল, এসব ফালতু কথাবার্তা তুমি তোমার কাছেই রাখো। একসময় সম্পর্ক ছিল তোমার সাথে আমার, আর সেটা শেষ হয়ে গিয়েছে। সো এসব ইডিয়ট কথাবার্তা বলবে না আমায়। গেট আউট। মেয়েটা আরও কিছু বলতে গিয়েও পারল না। আয়াসের কথাগুলো শুনে এক প্রকার সিন ক্রিয়েট তৈরি হলো সেখানে। কিছু লোকজন জমা হল। গুঞ্জনা নামক মেয়েটা কিছুটা চোখ রাঙিয়ে উঠে চলে গেল সেখান থেকে। এই মুহূর্তে আয়াস নামক লোকটার প্রতি আমার ঘৃণা রাগ বেড়ে গেল। উনি এতগুলা মেয়ের সাথে এসব সম্পর্ক? আর ভাবতে পারলাম না আমি। উনার প্রতি যেটুকু ভালো লাগা সৃষ্টি হয়েছিল সেসব যেন হাওয়ায় মিলিয়ে গেল। রাগে ঘৃণায় চোখমুখ জড়িয়ে এলো আমার। ওয়েটার আসার সাথে সাথে দ্রুত বিল দিয়ে বেরিয়ে আসতে নিতেই আয়াস পড়ে যায় আমার সামনে। সাথে সাথে থতমত খেয়ে যাই আমি। আমি নিজের গলার সুরটা চিকন করে বললাম, সাইড প্লিজ। আমার কথায় কোনো পাত্তা না দিয়ে আয়াস আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে থাকল। উনার চাহনি দেখে হারহিম হয়ে এলো আমার। তারপর কিছু না বলে সাইড চাপলেন উনি। আমি সাথে সাথে মুখ ঢেকে বেরিয়ে এলাম আমি। চলবে।